মানুষ জন্ম নেওয়ার পর থেকে নতুন নতুন আবিষ্কারের পেছনে ছুটে চলেছে। সময়ের সঙ্গে সঙ্গে মানব সভ্যতা অসংখ্য সাফল্য অর্জন করেছে। গত কয়েক দশকে এমন অনেক আবিষ্কার হয়েছে যেগুলো মানবজাতির জন্য আশীর্বাদ প্রমাণিত হয়েছে। যদিও বেশ কিছু প্রযুক্তি এবং কর্মকাণ্ড পৃথিবীর জন্য ভয়ঙ্কর অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। ক্রমশ বাড়তে থাকা নিউক্লিয়ার প্রযুক্তি, শিল্পায়ন এবং মানুষের অপরিকল্পিত কার্যকলাপের ফলে প্রতি বছর পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং প্রকৃতির উপরে সরাসরি প্রভাব পড়ছে। ফলস্বরূপ কখনো হিমবাহ গলছে, কখনো সমুদ্রের জলস্তর বাড়ছে, আবার কখনো ভয়াবহ বন্যার পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। শুধু তাই নয়, কোথাও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হচ্ছে, আবার কোথাও ভূমিকম্প পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছে। এইসব প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানুষ নিজেই নিজের হাতে এই পৃথিবীর পরিবেশকে ধ্বংস করে চলেছে। এমন পরিস্থিতি চলতে থাকলে ভবিষ্যতে পৃথিবী মানুষের বসবাসের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়তে পারে। এই আশঙ্কার কারণেই বিজ্ঞানীরা মানব সভ্যতার বসবাসযোগ্য বিকল্প গ্রহের সন্ধান শুরু করেছেন। তাদের লক্ষ্য এমন এক গ্রহ খুঁজে বের করা যেখানে প্রয়োজনে মানুষকে বসবাস করানো সম্ভব হবে। বহু গবেষণা ও পর্যবেক্ষণের পর বিজ্ঞানীরা এমন একটা গ্রহের সন্ধান পেয়েছেন যা অনেকটাই আমাদের পৃথিবীর মতো। এই গ্রহটার নাম হলো কেপলার-22b। কেন এই গ্রহের নাম কেপলার-22b রাখা হয়েছে এবং ভবিষ্যতে এই গ্রহে মানুষের বসবাস কি সত্যিই সম্ভব? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে দেখে নেব। যদি কোনো কারণে আমাদের পৃথিবী ছেড়ে অন্য কোনো গ্রহে যেতে হয়, তাহলে কেপলার-22bতে মানুষের কি বেঁচে থাকার সম্ভাবনা আছে? অনেকের কাছেই হয়তো এই বিষয়টা কল্পনা মনে হতে পারে, কিন্তু বাস্তবে বিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তর খুঁজতে দিনরাত পরিশ্রম করে চলেছেন। এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। 2011 সালের 5ই ডিসেম্বর নাসা আনুষ্ঠানিকভাবে কেপলার-22b গ্রহটা আবিষ্কার ঘোষণা করে। এই আবিষ্কারটা সম্ভব হয়েছিল নাসার কেপলার স্পেস টেলিস্কোপের মাধ্যমে, যেটা 2009 সালে মহাকাশে লঞ্চ করা হয়েছিল। এই টেলিস্কোপের নাম অনুসারে গ্রহটার নাম রাখা হয়েছে কেপলার-22b। কেপলার টেলিস্কোপের মূল উদ্দেশ্য ছিল আমাদের সৌরজগতের বাইরে থাকা এমন গ্রহগুলোর সন্ধান করা যারা নিজ নিজ নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে। এই ধরনের গ্রহগুলোকে বিজ্ঞানীরা এক্সোপ্ল্যানেট নাম দিয়েছেন। আমাদের সৌরজগতে এমন কোনো গ্রহ নেই যেখানে মানুষ সহজে বসবাস করতে পারবে। বুধ এবং শুক্র গ্রহে তাপমাত্রা এত বেশি থাকে যে সেখানে মানুষ কয়েক সেকেন্ডের মধ্যেই ধ্বংস হয়ে যাবে। অন্যদিকে বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন হলো গ্যাসীয় গ্রহ। সেখানে শক্ত কোনো ভূমি নেই, তাই সেখানে দাঁড়ানো সম্ভবই নয়। তাই আমাদের কাছে মঙ্গল গ্রহ ছাড়া অন্য কোনো বিকল্পই নেই। মঙ্গল গ্রহের পৃষ্ঠ তাপমাত্রা কিছুটা সহ্য করা গেলেও সেখানে অক্সিজেন ও জলের অভাব আছে, ফলে মানুষের পক্ষে সেখানে দীর্ঘমেয়াদী বসবাস করা খুবই কঠিন। এই পরিস্থিতিতে বিজ্ঞানীদের নজর যায় আমাদের সৌরজগতের বাইরে থাকা গ্রহগুলোর দিকে, যেগুলোকে এক্সোপ্ল্যানেট বলা হয়ে থাকে। কেপলার-22b হলো এমনই একটা গ্রহ যেটা কেপলার-22 নামক নক্ষত্রের চারদিকে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে প্রায় 290 দিন সময় নেয়। যখন কেপলার-22b তার নক্ষত্রের সামনে দিয়ে অতিক্রম করে, তখন টেলিস্কোপে নক্ষত্রের আলোতে সামান্য পরিবর্তন লক্ষ্য করা যায়। এই আলো কমে যাওয়ার মাধ্যমে বিজ্ঞানীরা বুঝতে পারেন যে সেখানে একটা গ্রহ আছে। এই পদ্ধতিকে বলা হয় ট্রানজিট মেথড। এই পদ্ধতির সাহায্যে আজ পর্যন্ত বহু গ্রহ ও নক্ষত্রের সন্ধান পাওয়া গেছে। আধুনিক জ্যোতির্বিজ্ঞানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার। এখন প্রশ্ন হলো, এই গ্রহটা আমাদের থেকে কত দূরে অবস্থিত? কেপলার-22b পৃথিবী থেকে প্রায় 600 আলোকবর্ষ দূরে অবস্থিত। এক আলোকবর্ষ মানে হলো প্রায় 9.46 ট্রিলিয়ন কিলোমিটার। সেই হিসেবে 600 আলোকবর্ষ দূর মানে কতটা দূরত্ব সেটা আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমাদের বর্তমান প্রযুক্তির সাহায্যে সেখানে পৌঁছানো একেবারেই সম্ভব নয়। এই গ্রহটা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে অবস্থিত এবং কেপলার-22 নামের একটা জি টাইপ নক্ষত্রের চারদিকে ঘুরে বেড়াচ্ছে। এই নক্ষত্রটা আমাদের সূর্যের মতোই, তবে এটা সূর্যের তুলনায় একটু বেশি ঠান্ডা এবং কম উজ্জ্বল। কেপলার-22 গ্রহটা আমাদের পৃথিবীর আকারের তুলনায় প্রায় 2.5 গুণ বড়। এর মানে হলো এটা একটা সুপার 8, অর্থাৎ এমন একটা গ্রহ যার আকার পৃথিবীর থেকে বড় কিন্তু নেপচুনের থেকে ছোট। এই গ্রহে মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর তুলনায় বেশি হতে পারে। যদি আমরা সেখানে দাঁড়াতাম তাহলে আমাদের শরীরের ওজন দ্বিগুণ অনুভূত হতো। অর্থাৎ পৃথিবীতে যদি কারো ওজন 60 কেজি হয়ে থাকে, তাহলে এখানে তাদের ওজন 120 কেজি মনে হতে পারে। মানুষের হাড় ও শরীরের উপরে এর প্রভাব পড়বে। কেপলার-22b গ্রহের 1 বছর 290 দিনের সমান, অর্থাৎ নিজের নক্ষত্রকে একবার প্রদক্ষিণ করতে 290 দিন সময় লাগে। এই গ্রহটার সবথেকে গুরুত্বপূর্ণ দিক হলো এটা তার নক্ষত্রের হ্যাবিটেবল জোনে অবস্থান করছে, যাকে গোল্ডিলক্স জোন বলা হয়। মানে সেখানকার তাপমাত্রা খুব বেশিও না, আবার খুব কমও না। এমন তাপমাত্রা যেখানে জল তরল অবস্থায় থাকতে পারে।
যেখানে জল তরল অবস্থায় থাকতে পারে সেখানে জীবনের সম্ভাবনাও সবথেকে বেশি। যদিও কেপলার 22b গ্রহের বায়ুমণ্ডল এখনও পর্যন্ত সরাসরি দেখা যায়নি, তবে বিজ্ঞানীরা মনে করেন যদি সেখানে বায়ুমণ্ডল থাকে তাহলে তাতে জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড বা নাইট্রোজেনের মতো গ্যাস থাকতে পারে। কিছু অনুমান অনুযায়ী যদি এই গ্রহে গ্রিনহাউস এফেক্ট সক্রিয় থাকে তাহলে তার পৃষ্ঠের তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। এই তাপমাত্রা মানব জীবনের জন্য যথেষ্ট উপযোগী বলে মনে করা হয়। তবে যদি সেখানে বায়ুমণ্ডল খুব বেশি ঘন বা বিষাক্ত হয় তাহলে সেখানে যাওয়া মানুষের জন্য বিপজ্জনক হতেও পারে। কেপলার 22b গ্রহে জীবন আছে কিনা এই প্রশ্নটা এখনও বিজ্ঞানীদের কাছে সবথেকে বড় রহস্য। যদি সেখানে জল থাকে তাহলে অণুজীবের উপস্থিতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ঠিক যেভাবে ব্যাকটেরিয়া বা ভাইরাস রূপে পৃথিবীতে জীবনের সূচনা হয়েছিল, এক্ষেত্রেও তেমন হতে পারে। এখানে আরেকটা প্রশ্ন ওঠে, সেখানে কি তাহলে উন্নত বা বুদ্ধিমান জীবও থাকতে পারে? হয়তো না, আবার হয়তো হ্যাঁ, কারণ যদি সেখানে কোনো উন্নত সভ্যতা থেকে থাকে তাহলে হয়তো তারা আমাদের দিকে কোনো সংকেত পাঠাতো। তবে এটাও সম্ভব হতে পারে যে হয়তো সেই গ্রহে এই মুহূর্তে মানবজাতির মতো জীবনের শুরু হচ্ছে মাত্র, কিন্তু সেই জীবন ঠিক কী রূপে আছে তা আমরা এখনও জানি না। তাহলে এই গ্রহে আসলে কি আছে? এই প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের সেখানে যেতে হবে, কিন্তু সেই গ্রহ পৃথিবী থেকে প্রায় 600 আলোকবর্ষ দূরে অবস্থিত। এত বিশাল দূরত্ব অতিক্রম করতে হলে এমন একটা মহাকাশযানের প্রয়োজন যা আলোর থেকেও দ্রুত গতিতে চলতে পারবে, যেটা বর্তমান মানুষের প্রযুক্তির পক্ষে সম্ভব নয়। এখনকার মহাকাশযানগুলো যেমন ভয়েজার 1 আলোর গতির তুলনায় 18,000 ভাগের 1 ভাগ গতিতে চলে। এই গতিতে কেপলার 22b গ্রহে পৌঁছাতে লক্ষ লক্ষ বছর সময় লেগে যাবে। এখন আপনারা নিজেরাই ভাবুন যে আজ থেকে প্রায় 48 বছর আগে হয়তো আমাদের অনেকেরই জন্ম হয়নি, অথচ সেই সময় নাসা ভয়েজার মহাকাশযান পাঠিয়েছিল। এত বছর পেরিয়েও সেটা কেপলার 22b দূরত্বের মাত্র 0.00000416% অতিক্রম করতে পেরেছে। এখানে আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে আমরা যখন সেখানে যেতেই পারবো না, তাহলে বিজ্ঞানীরা এত দূরের গ্রহের অনুসন্ধান করে কি প্রমাণ করতে চান? বন্ধুরা, চলুন একটা উদাহরণের সাহায্যে বিষয়টা বুঝে নেওয়া যাক। একটা শিশু একটা গ্রামের ছোট্ট ঘরে থাকে। তার কাছে দূরবীন আছে, ইন্টারনেট বা মোবাইল কিছুই নেই, তবুও সে প্রতি রাতে আকাশের দিকে তাকিয়ে থাকে। সে ঝলমলে নক্ষত্রগুলো দেখে আর মনে মনে ভাবে সেখানে কি কেউ আছে যে তাকে দেখছে। হয়তো সেই শিশু কোনো দিনই ওই নক্ষত্রগুলোর কাছে পৌঁছতে পারবে না, কিন্তু তার কৌতূহল, তার ভাবনা, তার অনুসন্ধানের চেষ্টায় ভবিষ্যতের পথ তৈরি করে। আমরা সবসময় জানতে চেয়েছি আমরা কোথা থেকে এসেছি। আমরা এই বিশাল মহাবিশ্বে কি একা থাকি নাকি অন্য কোনো সভ্যতা আছে? হয়তো জলবায়ু পরিবর্তন, গ্রহাণুর আঘাত অথবা অন্য কোনো কারণে ভবিষ্যতে পৃথিবী সুরক্ষিত নাও থাকতে পারে। তাই বিজ্ঞানীরা চান যে প্রয়োজনে যেন মানুষের জন্য আরেকটা বাসযোগ্য গ্রহ খুঁজে পাওয়া যায়। যত বেশি আমরা মহাবিশ্বের অন্যান্য জায়গাগুলো অনুসন্ধান করব, তত ভালোভাবে আমরা পৃথিবীকে বুঝতে পারব। অন্য গ্রহগুলো নিয়ে গবেষণা করলে আমাদের গ্রহের ভালো মন্দ দুটো দিকই আমাদের কাছে পরিষ্কার হয়ে ওঠে। দূরের গ্রহগুলো খোঁজার জন্য আমরা যে টেলিস্কোপ, সেন্সর এবং স্পেস টেকনোলজির ব্যবহার করি, সেই প্রযুক্তিগুলো শুধুমাত্র মহাকাশ গবেষণার জন্যই নয়, পৃথিবীতেও আমাদের কাজে লাগে। যেমন জিপিএস, আবহাওয়ার সঠিক পূর্বাভাস এবং স্যাটেলাইট কমিউনিকেশন। বিজ্ঞানীরা অনুসন্ধান চালিয়ে যান কারণ তারা জানেন আজ যা অসম্ভব বলে মনে হচ্ছে কাল তা সম্ভব হয়ে উঠতেও পারে। সো বন্ধুরা, আজকের আলোচনা শোনার পর আপনার কি মনে হচ্ছে? এই গ্রহে কি প্রাণের অস্তিত্ব থাকতে পারে? সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।